কক্সবাজারে সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM দিদারুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আটক এক আসামিকে শিখিয়ে স্থানীয় অনলাইন চ্যানেল ডেকে লাইভ সম্প্রচার করা হয়েছে, যা এই দপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। ৯ মার্চ রবিবার সন্ধ্যা ৭:৩০টায় সাংবাদিক শাহিন মাহমুদ রাসেল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে এক নারী অভিযোগ করেন তার স্বামী বজল করিমকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছেন দিদারুল আলম। পোস্টের ক্যাপশনে রাসেল লেখেন, অপকর্মে মশগুল মাদকদ্রব্যের এডি দিদারুল। মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া সিএনজি চালক বজল করিমের স্ত্রী রাশেদার আহজারি। এক সিএনজি চালককে মাদক ছাড়াই আটক রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে দিদারুল আলমের সঙ্গে ফোনে কথা বললে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বজল করিমের স্ত্রী ফোন দিয়ে জানায় তার স্বামীকে ছাড়বে না বলে হুমকি দেওয়া হয়েছে। এই পোস্টের ২ ঘণ্টার মধ্যেই রাত ৯:৩০টায় মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয়ে আগে থেকে আটক থাকা এক আসামিকে দিয়ে সাংবাদিক রাসেলের বিরুদ্ধে সাজানো বক্তব্য দেওয়ানো হয় এবং সেটি লাইভ সম্প্রচার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো অপরাধী শত্রুতাবশত বা কারো দ্বারা প্ররোচিত হয়ে যে কারো নাম বলতে পারে, তাই এমন অভিযোগ যাচাই না করে প্রচার করা আইনসম্মত নয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মালটা হলো আমাদের সাংবাদিক শাহিন রাসেল নামে এক সাংবাদিকের কথা বলেছে এবং সে আজকে দুপুরের পর থেকে যখন আমরা 8টা আসামি ধরেছিলাম সিএনজি সহ 1820 ইয়াবা, সে আমাকে বিভিন্ন হুমকিও দিয়েছেন এবং আমার বিরুদ্ধে সে পত্রিকাতে লেখালেখি করেছেন। কেন আমি তাকে ধরলাম? উনি যদি প্রমাণ করতে পারে ওই ছেলের সাথে আমি জীবনে পর্যন্ত একবার কথা বলছি, আমার ফোনে সে একটা কল করছে, আমার হোয়াটসঅ্যাপে সে একবার কল দিতে পারছে, অথবা আমি তার মেসেঞ্জারে একবার কথা বলছি, আমার ফোনে তার একটা কল আসছে, এখন যদি দিতে পারে, আমি আমার জীবনে সাংবাদিকতা করব না। আমি আমার জীবনের নীতি নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করি, আমি কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহ ছাড়া। অতিরিক্ত মহাপরিচালক মমতাজ তানভীর এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা বলেন, কোনো আসামি আদালতে স্বীকারোক্তি না দিলে বা রিমান্ডে অন্য কারো নাম উল্লেখ না করলে তাকে আসামি করা যায় না। পাবলিক প্লেসে স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে অভিযুক্ত করাও আইনসিদ্ধ নয়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার প্রতিবাদ জানিয়ে কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাংবাদিকরা যদি মিথ্যা মামলার শিকার হন তাহলে মুক্ত গণমাধ্যম হুমকির মুখে পড়বে। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করা। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন। লিঙ্ক রুট থেকে নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা ইয়াবা আছে দাবি করে তার গাড়িতে তল্লাশি করেছেন, চালকের সিএনজিতে তল্লাশি করেছেন। তারপরে শত শত জনতার সামনে তার তল্লাশি করার পরে কোনো ইয়াবা পাওয়া যায়নি অথবা কোনো মাদক তারা পায়নি। কিন্তু তার বাড়ির পার্শ্ববর্তী একজন ইয়াবা ব্যবসায়ী ওই মহিলার দাবি মতে তিনি যে দাবিটা করেছেন, ও তার সাথে জমি নিয়ে একটা বিরোধ চলছে, পারিবারিক বিরোধ চলছে। এটার একটা মামলাও চলতেছে, যেটা 5-7 বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। আগামীকালকে ওই মামলার নাকি শুনানি। এই কারণে মহিলাটা ওই লোক কয়েকবার তাদেরকে হুমকিও দিয়েছে তাকে মাদক দিয়ে ফাঁসাবে, ওই সিএনজি চালককে। ওই কথা বলে তিনি আমাকে ফোন করলেন, করার পরে তিনি জানালেন যে তার হাজবেন্ডকে শত শত লোকের সামনে মাদক না পাওয়ার পরেও ডিএনসির কর্মকর্তারা তাকে তুলে নিয়ে গিয়ে শহরের জাউতলার একটি গ্যারেজে তাকে আটকে রেখেছেন। তো আমি তো তাকে বললাম, কি বলছে আমাদের কাছে টাকা চাচ্ছে, 5 লাখ টাকা চাচ্ছে, আমার কাছে 1 টাকাও নাই, আমার বাড়িতে 1 কেজি চাউলও নেই, আমি 5 লাখ টাকা কিভাবে দিব? তখন আমি বললাম, ও পাশে কে আছে? তখন বললো একজন স্যার আছে, তাকে দেন। একজন ফোনটা রিসিভ করলেন, রিসিভ করার পরে আমি বললাম, আমি অমুক, আপনার কি বিষয়, কি হয়েছে বলেন তো। এটা বলার পরে তিনি বললেন, এটা আমি বলতে পারবো না, আমার স্যার বলতে পারবে। তখন আমি ডিএনসির যিনি এডি আছেন, এডি দিদার ভাইকে আমি ফোন করি, হোয়াটসঅ্যাপে ফোন করি, তিনি ফোন ধরেনি। না ধরে আমি তাকে একটা টেক্সট করেছি, আসসালামু আলাইকুম ভাই, আমি অমুক, আপনার অভিযানিক টিম একজন সকালে একজন সিএনজি চালককে ধরে নিয়ে গেছে, তার স্ত্রীর দাবি হচ্ছে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি, আপনি মাদক পাওয়া যায়নি, বিষয়টা রোজা রমজানের দিনে যেন কারোর উপর অবিচার যেন না হয়, বিষয়টা এভাবে দেখবেন। এটুকু বলার পরে কিছুক্ষণ পরে ওই মহিলা আবার আমাকে ফোন করছে,
কিছুক্ষণ পরে ওই মহিলা আমাকে ফোন করছে। ফোন করার পরে বলছে, ভাইয়া আপনি এখন ফোন করার পরে ওই দিদার স্যার আসছে, আসার পরে সাংবাদিকের গোষ্ঠী শুদ্ধ গালিগালাজ করে, সাংবাদিক অমুক সমুক, সাংবাদিক কি হয়েছে, সাংবাদিকের এটা করি ওটা করি এরকম গালিগালাজ করে, সাথে করে একটা প্যাকেটে করে ইয়াবা নিয়ে এসে আমার হাজবেন্ডের হাতে ইয়াবা কতগুলো দরিয়ে দিয়ে ছবি তুলে তার অফিসে নিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত সকাল 9টা 9:30 দিকে আনার পর থেকে একটা গ্যারেজের মধ্যে 3টা পর্যন্ত বসে রাখছে। ছেড়ে দিবে বলছে, টাকা দিলে ছেড়ে দিবে, এরকম একটা কথা বলতে চায়। এটা বলার পরে আমি ওই মহিলা এটা বলার পরে আমি মানে স্তব্ধ হয়ে গেলাম। সাংবাদিকের প্রতি তার এত রাগ কেন, এত খুব কেন? এটা বলার পর আমি তখন গুগলে সার্চ দিয়ে দেখলাম তার বিরুদ্ধে অসংখ্য বিভিন্ন মানে জাতীয় গণমাধ্যমে তার বিরুদ্ধে অসংখ্য রিপোর্ট আছে, তার অপকর্মের বিভিন্ন ফিলিস্তিনি বিভিন্ন বড় বড় রিপোর্ট আছে। তখন ওই মহিলাকে সান্ত্বনা দিলাম, দেখি বিষয়টা আমি কি করা যায়। তখন তিনি কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে বিলাপ করে কান্না করতে করতে আমার বাসায় চলে আসে। আপনি যদি ফোন না করতেন তাহলে তারা আমার হাজবেন্ডকে ছেড়ে দিত না, অথবা কিছু টাকা নিয়ে আমার হাজবেন্ডকে 1800 ইয়াবা দিয়ে চালান করে দিত না। এখন আমি 1800 আমার ওই হাজবেন্ডের জামিন করার জন্য টাকা কোথায় পাবো? আমার 4টা বাচ্চা নিয়ে আমি এখন যাবো কোথায়? এবং কালকে মামলার ডেট, আমি এটা কি করব? এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি ভুগে এখন আমি কি করবো? আমার বিষ খাওয়াই ভালো, এটা বলে আমার বাসায় বিলাপ করা শুরু করেছে। তা আমি দিদারকে ফোন দিলাম, ডিএনসির যিনি এডি, দিদারকে ফোন দিলাম, বললাম আপনি তার কাছ থেকে কি সত্যি মানে 1800 ইয়াবা পেয়েছেন? হ্যাঁ। কোথায় পেয়েছেন? তিনি একবার বললো কলাতলি, আরেকবার বললো লিং রোড। তাই বললাম আপনি দুই দিকে দুই ধরনের বক্তব্য দিচ্ছেন কেন? আর আপনি যদি ইয়াবা পান সবার সামনে, কার সামনে আপনি ইয়াবাগুলো উদ্ধার করেছেন? যারা সামনে ছিল, যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল, তারা দাবি করছে আপনার কোনো ইয়াবা পাননি, কিন্তু আপনি একটা গ্যারেজে নিয়ে গিয়ে, আপনার অফিসে না নিয়ে গিয়ে একটা গ্যারেজে বসিয়ে রেখে তাকে আপনি বাইরে থেকে ইয়াবা এনে তাকে আপনি দিয়েছেন, এইভাবে তার স্ত্রী দাবি করছে। এটুকু বলার পরে তিনি বলেন আচ্ছা ঠিক আছে রাখেন, এটা বলে উনি ফোনটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমি ওই মহিলাকে বললাম আচ্ছা আমি দেখি বিষয়টা, আমি কালকে সকালে আপনার সিএনজি চালক সমিতি আছে বা তাদের সংশ্লিষ্ট যারা আছে আপনার হাজবেন্ডের বিষয়ে আমি খোঁজখবর নিব, এবং বিষয়টা কি হয়েছে না হয়েছে এটুকু নিয়ে কালকে ইনশাল্লাহ আমি একটা রিপোর্ট করব। আমি তার সাথে কথা বলেছি, আমি একটা রিপোর্ট করব। এর ভিতরে আমি ওই মহিলাকে এভাবে বিদায় করার পরে ঘন্টাখানেক পরে দেখলাম কোথা থেকে একটা ছিনতাইকারী, যার সাথে জীবন আমি কোনদিন কথাও বলি নাই, তার সাথে আমার সাথে কোনো যোগাযোগও নাই, তো সে একজন পেশাদার ছিনতাইকারী, সে একজন মানে একটা বকাটে ছেলে, তাকে দিয়ে তার পথে নাকি 1800 ইয়াবা আছে, ওই ইয়াবার মালিক আমি, ঢাকায় টাকা নিয়ে ইয়াবা পাঠাচ্ছি। এখন দিদার সাহেব ভয়ে, আমি তার বিরুদ্ধে যখন অনুসন্ধান শুরু করছি, সে ভয়ে আমাকে ফাঁসানোর চেষ্টায় মগ্ন হয়ে আছেন। এই হচ্ছে মূল বিষয়, আমাকে ফাঁসাতেই তিনি এই অপতৎপরতা চালাচ্ছেন। এই হচ্ছে মূল বিষয়, এখানে আর অন্য কোনো বিষয় না। দিদার জেনে গেছেন, আমি তার বিরুদ্ধে রিপোর্ট করব, যেহেতু সে একটা অপকর্ম করে ফেলেছেন। 5 লাখ টাকা দাবি করেছে, দাবি করার পরে যেহেতু টাকা দিতে পারে নাই, তাকে মাদক দিয়ে চালান করে দিয়েছেন। আমি তাকে যে এই প্রশ্ন করাতে তিনি আমার প্রশ্নের সদুত্তর দিতে পারেনি, এই জন্য তিনি জানেন যে আমি তার বিরুদ্ধে রিপোর্ট করব, রিপোর্টে যাব। এই জন্য সেই বয়ে সে আমাকে মানে তার রিপোর্ট করার আগে আমাকে ফাঁসিয়ে দেওয়া এই অপচেষ্টাটা সে করেছে। তাকে যে মানে সাজিয়ে গুজিয়ে, তাকে যে আমার বিরুদ্ধে সাজিয়ে গুজিয়ে মানে উপস্থাপন করা হয়েছে, সেটার প্রমাণ হচ্ছে কোথায়? মানে সে আমার ঠিকানা বলছে ডেঙ্গাপাড়া, আমার বাড়িটা ডেঙ্গাপাড়া না। তার সাথে যদি আমার সাথে যদি যোগাযোগ থাকে, কমিউনিকেশন থাকে, তাহলে সে আমার পুরোপুরি ঠিকানা জানবে, তার ফোনে আমার নাম্বার থাকবে, তার সাথে কথা বলেছি, কথোপকথন হয়েছে, এই ধরনের কোনো এভিডেন্স তার ফোন থাকবে। কিন্তু সে আমার ঠিকানাটাও ভুল বলেছে। এখান থেকে প্রমাণিত হয় সে আসলে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আমার বিরুদ্ধে উপস্থাপন করা হচ্ছে। আমি কালকে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি সর্বোচ্চ এটা নিয়ে আমি আদালতে যাব। তিনি আমার ইজ্জত নিয়ে, আমার মান সম্মান নিয়ে কেন খেলেছেন, এই ব্যাখ্যাটা আমি তার কাছে চাইবো। আমি আদালতে শরণাপন্ন হব।